প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষে সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসাবে আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর এস.এম. শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগতম। দর্শক, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। দৈনিক প্রথম আলো, উত্তরের পথে পথে ভোগান্তি, দুটি ট্রেনের শিডিউল বিপর্যয়, পবিত্র ঈদুল ফিতর কাল। দৈনিক আমার দেশ, নেতাদের হত্যা সত্য, ইরানি প্রতিরোধ তীব্র হচ্ছে, মহাসড়কে যানজট না থাকলেও ধীরগতিতে চলছে গাড়ি। দৈনিক যুগান্তর, ইসরায়েল ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা, ভয়ঙ্কর প্রতিশোধের হুমকি ইরানের, কষ্ট দুর্ভোগ সঙ্গী করে বাড়ি ফিরছে মানুষ। দৈনিক সমকাল, ইসরায়েলে ক্লাস্টারে আঘাত, ক্ষেপণাস্ত্রে ছিন্ন ভিন্ন তেহরান, হরমুজ প্রণালী এড়িয়ে চলার চেষ্টা রপ্তানিকারকদের। দৈনিক কালের কণ্ঠ, দল পুনর্গঠনে জোর বিএনপির, জুলাই সনদ নিয়ে টালবাহানা জনগণ মেনে নেবে না, জামায়াত আমির। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, স্বজনের কাছে ফিরছে মানুষ, ইসরায়েলে তীব্র হামলা ইরানের। দৈনিক নয়াদিগন্ত, লারিজানি হত্যার প্রতিশোধে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে ইরানে হামলা, সংসদ ও মাঠের রাজনীতি উত্তপ্ত হচ্ছে ঈদের পর। দৈনিক ইনকিলাব, দেড় যুগ পর ভয়মুক্ত পরিবেশে ঈদ, ঘরে ঘরে আনন্দধারা। দ্য ডেইলি স্টার, বাংলাদেশ টু সেলিব্রেট ঈদ উল ফিতর মার্চ 21, BNP to revamp central grassroots bodies after Eid। যে আমরা দেখছিলাম বিভিন্ন যেই পত্রিকার সংবাদ শিরোনামগুলো। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে গরমুখ মানুষ, স্বস্তির ঈদযাত্রায় কখনো আবার দুর্ভোগ, কখনো হতাশা, কখনো আপনার বিভিন্ন সংকটও আমরা দেখে দিয়েছি। সরকারের পক্ষ থেকেও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি দেখেছেন যে এর আগে আপনার গত পরশুদিনও লাইনচ্যুত হয়েছিল ট্রেন নীলসাগর। পরিবহন যেই সেক্টরের ভাড়া নিয়ে আবার যাত্রী এবং মন্ত্রীর মধ্যে বক্তব্য একটু আমরা দেখছি অগোছালো। যাত্রীরা বলছে বেশি ভাড়া নেওয়া হচ্ছে, মন্ত্রীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে বেশি ভাড়া নেওয়ার প্রমাণ নেই। তবে সব মিলে বেশিরভাগ জায়গায় স্বস্তি হলেও কিছু কিছু জায়গায় নিয়ন্ত্রণ বা মনিটরিংয়ের অভাব পরিলক্ষিত হচ্ছে। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কি করা উচিত? ধন্যবাদ। দেখুন, এই চিত্র তো বাংলাদেশের নতুন না এবং প্রতি বছরই এটা বাড়ছে, কিন্তু জনসংখ্যাও বাড়ছে এবং প্রচুর ওই অর্থে যদি বলি যে অভিবাসী মানুষের সংখ্যাও শহরে বাড়ছে, যারা হয়তো পুরো সময় জুড়েই ঢাকায় থাকেন না পুরো বছর, বিশেষ করে ঈদের সময়। আর তাছাড়া আমাদের এই অঞ্চলের ঐতিহ্যই হলো যে আমি যেখানে স্থিত হই না কেন, আমরা প্রধান দুটো উৎসবে গ্রামের বাড়িতে বা নিজের এলাকায় যাওয়ার সবাই আগ্রহ থাকে, অন্তত 1-2 প্রজন্ম পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। কিন্তু এই সংখ্যা এবং এই ইচ্ছুক যাত্রী এবং সেই তুলনায় পরিবহনের এই যে ব্যবধানটা, এটা কিন্তু বরাবরই থেকে যায়। এটা কখনোই পুরোপুরি নিরসন হচ্ছে না। যেমন ধরুন, বড় কিছু ব্যবস্থার জন্য পদ্মা ব্রিজের মতো বা এরকম অনেকটা হয়তো নদীপথের উপরে চাপ কমেছে, সড়ক পথের উপরে চাপ বেড়েছে, কিংবা যখন যমুনা ব্রিজ ছিল না তখন যে সংকটটা হতো সেই সংকটটা এখন নাই। কিন্তু তারপরেও এত সংখ্যক যাত্রী যে এখনো পর্যন্ত একেবারে ওটা কোনো রকম ভোগান্তি ছাড়া আপনি যাবেন বাস টার্মিনালে এবং একটা নির্দিষ্ট সিটে বসে যাবেন, বাস ছেড়ে দেবে, এটা বোধহয় এখনও অকল্পনীয়। যদিও যাচ্ছে, না হলে এত পরিমাণ যাত্রীকে কীভাবে পরিবহন করা হয়। কিন্তু তারপরেও আপনি দেখেছেন যে ট্রেনের উপরে বসছে, যেটা অসম্ভব ঝুঁকিপূর্ণ, আরও অনেকভাবে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এই চিত্র আমার ধারণায় আপনার পুরো সাংবাদিকতা জীবনে আপনি দেখেছেন এবং প্রতি বছর বা আমাদেরও জীবন কেটেছে এগুলো দেখতে। যে জায়গাটা নিয়ে প্রশ্ন ওঠে প্রতি বছর, যে অতিরিক্ত ভাড়া আদায়। এখন দেখুন, এই সব সরকারের সময় আমরা একই আলোচনা করি, সিন্ডিকেট ভাঙতে পারি না, কেন এটা হয়। এক হতে পারে যে এটা আমাদের অনৈতিকতা, আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারছি না, যেটা অন্যান্য দেশগুলোই কাজ করে না। আরও তো মুসলিম প্রধান দেশ আছে পৃথিবীতে, বা এরকম ধর্মীয় উৎসব এরকম দেশ তো আমরাই একমাত্র না। কিন্তু অন্যান্য দেশগুলো যতটুকু নীতিনৈতিকতা দেখায়, আমরা এতটুকু নীতিনৈতিকতা দেখাই না। সিন্ডিকেটকে দেখা যায় না,
কিন্তু এক এক সময় সিন্ডিকেটের এক এক রকম ব্যাখ্যা পাই। কেউ বলেন এটা আছে, কেউ নাই, কেউ এটাকে ভেঙে ফেলবো ইত্যাদি করব, বিভিন্ন রকম অলংকারের কোনো অভাব নেই। এখন এবার আপনি যে প্রসঙ্গ তুলেছেন, ভোগান্তির বিষয় এবং স্বস্তির বিষয় দুটাই, স্বস্তির বিষয়টা খুব আপেক্ষিক। অসম্ভব রকম ভোগান্তির পরেও মানুষ যখন পৌঁছায় তার বাড়িতে, তখন সে আর হয়তো ভোগান্তির কথা ভুলে যান বা বলে কি হবে এরকম। এটা যেমন একটা। একই রকম আপনি কার কাছে অভিযোগ করবেন? তো হাজার হাজার মানুষ না, লক্ষ লক্ষ মানুষ যারা যাচ্ছেন এবং আপনি পৌঁছে গেছেন পরিবার পরিজন নিয়ে লঞ্চ ঘাটে কিংবা বাস টার্মিনালে বা অন্যান্য জায়গায়, আপনি কাকে ডেকে অভিযোগ করবেন যে ভাড়া এত টাকার বদলে এত টাকা চাওয়া হচ্ছে বা তাকে নিচ্ছে না কিংবা অতিরিক্ত যাত্রী নিচ্ছে? আপনার যে মোবাইল টিমগুলো আছে, যদি জনসংখ্যার অনুপাতে মোবাইল টিম দিতে যান, তাহলে পুরো বাংলাদেশের সরকারের সমস্ত রিক্রুটমেন্টগুলোই হবে আপনার মোবাইল টিমের জন্য, আর কোনো পেশার দরকার পড়বে না। এটা সম্ভব না। তো অনেকগুলো, তার মানে যারা এখানে দায়িত্বে আছেন, যে সমিতিগুলো হোক বা যে হোক, আমি যদি সিন্ডিকেট নাও বলি, তাদের নীতি নৈতিকতার বিষয়, তাদের সঙ্গে অন্যদের কোনো নেক্সাস তৈরি হওয়া, সেটা দেখা। এবং একটা সংকট তো আছেই, পরিবহনের বলেন বা অন্যান্য বলেন, সেটা অস্বীকার করবার উপায় নেই, অতিরিক্ত প্রয়োজন পড়ে, যদিও সরকার চেষ্টা করেন, বেসরকারি খাতে প্রচুর চেষ্টা করা হয়। তো যেটা আমাদের খুব অস্বস্তিতে ফেলে সেটা হচ্ছে দায়িত্বশীল ব্যক্তিদের এক ধরনের যুক্তিহীন বক্তব্য। যেটা বাস্তবে ঘটছে সেই বক্তব্য, সেটা আপনি মেনে নেন, আপনি মেনে বলেন যে আপনি কতটুকু করতে পেরেছেন। সরকার নতুন দায়িত্ব নিয়েছে এবং নিঃসন্দেহের আগে যাদের হাতে দায়িত্ব ছিল বা এই নিয়ন্ত্রণকারী যারা ছিলেন, মালিক পক্ষের বহু রকম সমিতি থাকে, সংগঠন থাকে, আরও বহু রকম মধ্যস্বত্বভোগী আমাদের এগুলোর ভেতরে তৈরি হয়। এটা তো লুকানোর কোনো বিষয় না, এগুলো বাস্তবতা। তো সেখানে নতুন সরকার বা সংশ্লিষ্ট যিনি বা যারা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে কতটুকু সেটার ব্যবস্থা নিতে পেরেছেন সেটুকু তারা বলতে পারেন, যে এই পর্যন্ত তারা ব্যবস্থা নিতে পেরেছেন, এই পর্যায়ে হয়তো ঘাটতি আছে বা তারা নজরদারি জোরদার করছেন। কিন্তু বিভিন্ন রকম বক্তব্য দিয়ে একটা মানুষের কষ্ট, সেটাকে জোর করে স্বস্তির পর্যায়ে আনার তো অধিকার আপনার নেই। আমি কষ্ট পেয়েছি, আমি কষ্টটা বলতে চাইছি না, আমার প্রচুর এর পেছনে অর্থ ব্যয় হয়েছে, আমার কষ্ট হচ্ছে। স্বল্প আয়ের মানুষ, মধ্যম আয়ের মানুষের জন্য যারা পরিবার নিয়ে যাচ্ছেন, এই অর্থটা অনেক কিছু, এই অর্থটা তারা অন্য কাজে ব্যয় করতে পারতেন এবং স্থানীয় ইকোনমিতেও এই অর্থের একটা বড় বড় মূল্য আছে। সেটা চলে যাচ্ছে অন্য 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 দুষ্ট লোকের হাতে বা খারাপ চক্রের হাতে যাচ্ছে। তো কোথাও না কোথাও অতিরিক্ত ভাড়া কোথায় যায়? তো সেখানে যেটা ঘটছে সেটা মেনে আপনি বলেন যে কতটুকু করা গেছে, কতটুকু করা যায়নি। যেমন ধরুন ট্রেনের কিছুটা ব্যত্যয় ঘটেছে, সেটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, বা অন্যান্য ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেগুলো ভালো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেগুলো আমরা প্রশংসা করছি। কিন্তু যেখানে ঘাটতি আছে, যেটা সংবাদ মাধ্যমগুলো তুলে ধরছে জনগণের চোখের সামনে, সেটা আপনি মেনে বলেন যে এখনো কি করার আছে, আবার তাদের ফিরতে হবে। এটাই তো শেষ ঈদ যাত্রা না, আরও ঈদ আছে, ভোগান্তি রয়ে গেছে, সামনে আবার একটা ঈদ আছে অল্প সময়ের ব্যবধানে। তো এটা আমাদের একটা নিয়মিত ঘটনা। অতএব এই আমি ঠিক অতিকথন শব্দটাও আবার অতি বেশি মাত্রায় ব্যবহৃত হয়। আমি মনে করি যে এই ধরনের ঠিক এই বাহুল্য রয়েছে এরকম বক্তব্যগুলো থেকে সরে আসা, এটা ভিন্ন বাস্তবতায় আমরা বাস করি। চারিদিকে মাধ্যম কাজ করে, মূলধারার গণমাধ্যম তো আছে, এর বাইরেও প্রচুর মাধ্যম আছে। কারোর দৃষ্টি আপনি এড়িয়ে যেতে পারছেন না। মানে বাস্তবতাকে অস্বীকার করার মতো পরিস্থিতি এখন নাই যে ঘটেনি, আমি একটা বানিয়ে বললাম কোনো রকম। এবং যেটা বিভ্রান্তি তৈরি করে, যে একটা বক্তব্য যায়, সেটা নিয়ে অসংখ্য ট্রল হয়, সামাজিক মাধ্যমে আরও বহু রকম বক্তব্য হয়। আমি নিজে আপনাদের অনুষ্ঠানগুলোতে আসার কারণে বা নিজের পেশার কারণে প্রায় 24 ঘন্টায় সংবাদের মধ্যে থাকতে হয় এবং চেষ্টা করি ফ্যাক্ট চেক করে হোক, অথেন্টিক সোর্সেস থেকে হোক সংবাদগুলো নিতে। আমি স্বীকার করছি যে আজকে সকাল পর্যন্ত আমি নিজে বিভ্রান্ত হচ্ছি। মানে এত রকম ভুল বক্তব্য অনলাইনে ট্রল থেকে শুরু করে, যে সংশ্লিষ্ট ব্যক্তি আসলে কোনটা বলেছেন আর কোনটা বলেননি, মন্ত্রী যেটা বলেনি সেটাকে আপনারা বিস্মিত করে মেসেজটাকে, আবার যেটা বলেছেন সেটা নিয়েও যে আলোচনা করব সেখানে বিভ্রান্ত হচ্ছে। তো তার মানে কোনো কথা বলার আগে চিন্তা ভাবনা করে বলা, এবং আমরা দেখতে চাই যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। যেটুকু আপনার নিয়ন্ত্রণে আছে সেটুকু আপনি নিয়ন্ত্রণ করুন, যেটুকু নাই সেটুকু কোন জায়গায় হচ্ছে না সেটুকু বলেন। এখনো ফেরার পথে ব্যবস্থা নেওয়া যায়। আজকে দিনেও মানুষ যাবেন, আজকে রাতেও মানুষ যাবেন,
এমনকি ঈদের দিন সকালেও সকালেও সকালে প্রচুর পরিমাণে মানুষ যাবেন। আর একটা কথা বলে এই প্রসঙ্গে শেষ করি, সমস্ত আলোচনা ঢাকাকে কেন্দ্র করে, ঢাকা যেন ঢাকার বাইরে আর কোনো আলোচনা নেই। এবং গণমাধ্যমে বসেই গণমাধ্যমের কথা বলবো যে আরও তো আমাদের বড় শহরগুলো আছে, সেখানে পরিস্থিতি হয়তো ঢাকার মতো না, এটা মানছি। যে তারপরও চট্টগ্রামের অবস্থা কি, রাজশাহীর অবস্থা কি, বা খুলনা অঞ্চলের অবস্থা কি, সেখানে হয়তো এরকম পরিস্থিতি নাই, কিন্তু সেটাও আমরা জানতে পারলে ভালো হতো। সবকিছু ঢাকার উপরে মনোযোগ দিলে হয় যে পুরো বাংলাদেশটার আরও অনেক অঞ্চল আছে, সেগুলো আমাদের জানা হয় না। তো যাই হোক, আশা করি যে এখন থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে ইন্টারভিউ করছি যে গত 16 বছর তো যারা ছিল দায়িত্বে, সেক্ষেত্রে তো আমরা জানি যে পরিবহন খাতে নৈরাজ্য বা সিন্ডিকেট যেটা থাকতেই পারে হবে। এখন এই সরকার যেহেতু নতুন 1 মাস হলো সরকারে, তো এই যে দীর্ঘদিন গত 17 বছরও ওই সরকারও আমরা দেখেছি বিভিন্ন পদক্ষেপ নিলেও কেন জানি এখানে এসে কার্যকর করতে পারেনি। এখন এই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও মানুষের প্রত্যাশা কিন্তু অনেক, এবং সেই হিসাবে এখন থেকেই কী করা উচিত এই সিন্ডিকেটের বিরুদ্ধে বা এই চাঁদাবাজির বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখুন, এটার আমার কাছেও এটার কোনো ম্যাজিক ল্যাম্প নেই যে আমি বললে এটা সমাধান হয়ে যাবে। এটা আগেই বলেছি, এটা কিছুটা পরিকল্পনার অংশ, কিছু নিষ্ঠার অংশ, কিছু অনুশীলনের অংশ। আপনি যদি এটাকে টিকিয়ে রাখতে চান তাহলে তো কোনো আইন দিয়ে আপনি পারবেন না, এবং এটা অত্যন্ত খারাপ একটা অনুশীলন যে আপনি আপনার মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি অধিক মুনাফার জন্য এই কাজগুলো করছেন। আপনি এখন পরিবহন নিয়ে কথা বলছেন, অন্য সময় পণ্যের দাম নিয়ে কথা হয় না, বাজার নিয়ে কথা হয় না, চিনির মতো মৌলিক বিষয় নিয়ে কথা হয়, তেলের মতো বিষয় নিয়ে কথা হয়, আমরা রোজার সময় যে বিষয়গুলো দিয়ে আমরা ইফতার করি সেগুলো নিয়ে কথা হয়, সরবরাহ নিয়ে কথা হয়, মজুদ নিয়ে কথা হয়। বাংলাদেশে এই নীতির বাইরে তো আমরা আসতে পারছি না। শুরুতেই কিন্তু আমিও বলেছি, আপনি এই কথাটাই আবার উল্লেখ করলেন যে এই সরকার অল্প কিছুদিন হলো দায়িত্ব নিয়েছে। আমরা সব কিছুর জন্য তাকে একেবারে এখনই দায়ী করাটাও হয়তো অনেক ক্ষেত্রে সঠিক হবে না, কিন্তু তারপর সরকার তো সরকারই, এবং জনগণের প্রত্যাশা তো আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। সেই কথাটাই সংশ্লিষ্ট ব্যক্তিদের বলতে হবে, সেটা মন্ত্রী হন, দায়িত্বপ্রাপ্ত বা অন্য কেউ হন, যে আপনি কোন পর্যন্ত ব্যবস্থা নিতে পেরেছেন। আবার একই সঙ্গে এটাও কিন্তু সত্যি যে আপনি তো রাজনৈতিক ব্যক্তি, এবং আপনি দায়িত্বে না থাকলেও, সরকারে না থাকলেও, ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি যে জানেন না তা তো না, আপনি তো পূর্ণকালীন রাজনীতিই করেছেন। সুতরাং এই জিনিসগুলো তো আপনার জানা আছে, এর আগে তো আপনি সরকার পরিচালনা করেছেন, বিরোধী দলে ছিলেন, এটা তো অজানা না। অতএব ওইটাও একেবারে বলে পার পাওয়া যাবে না যে আমার অল্প সময় নিয়েছে, ঠিক আছে, কিন্তু ধারণা নাই, এটা তো না। আমার মনে হয় যে কথাটা সম্ভবত আমরা বলতে চাইছি যে বিভ্রান্তিকর কথা না বলা, অপ্রয়োজনীয় বক্তব্য না দেওয়া, এবং মানুষের কষ্ট, মানুষের ভোগান্তিটাকে গুরুত্ব সহকারে নেওয়া। স্বস্তি পাচ্ছি কি পাচ্ছি না, কোথায় অভিযোগকে করলো বা না করলো, এগুলো খুব সরল বাক্য, এগুলো রাজনৈতিক বক্তব্য হতে পারে না, এগুলো কল্যাণমুখী বক্তব্য না। এবং যারা এই বক্তব্যগুলো দিচ্ছেন, বক্তব্যগুলো থেকে তাদের সরে আসা উচিত, এবং তারা যতবারই দেবেন ততবারই সমালোচনার অবস্থা তৈরি হবে, এবং ভোগান্তি কিন্তু কমবে না। আমরা শেষ বক্তব্য হলো যে ভোগান্তিহীন আমরা যাত্রা চাই, কিছু তো কষ্ট হবে, যেটা শুরুতে বললাম যে আমরা অনেক মানুষ একবারে যাচ্ছি, এটুকু অসুবিধা হওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু সেটা তো আমি 100 টাকার ভাড়া একেবারে দ্বিগুণ হতে পারে না, বা অব্যবস্থাপনার মধ্যে করতে পারি না, বা অভিযোগের পরিস্থিতিতে পড়তে পারি না। সেই অবস্থা মনিটরিং ব্যবস্থাটা জোরদার করতে হবে। আবারও বলবো যে আজকে সারাদিন আছে, রাত আছে, কালকে সকাল পর্যন্ত আছে, আমরা এই অভিযোগগুলো শুনতে চাই না, এবং এই অপ্রয়োজনীয় বাহুল্য বক্তব্য থেকে আমরা মুক্তি চাই। এবার অন্য প্রসঙ্গে আসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি ঈদকে সামনে রেখে কিন্তু রাজধানী ঢাকাতেও ফাঁকা হচ্ছে। সেক্ষেত্রে ডিএমপি থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরে আমরা দেখছি দু একটি বিচ্ছিন্ন ঘটনা, গতকাল দেখেছেন আপনার উত্তরায় ছিনতাইকারী এক ফিরছিল, আপনার হেসকা ট্যান দিয়ে ছিনতাই করে নিয়ে গেছে, মারা গেছে উনি। তো আমরা দেখেছি যে রাজধানীতে, এছাড়া খুলনায় আমরা দেখেছি গতকাল আপনার গুলিবিদ্ধা, বাসায় ঢুকে 4 জনকে গুলি করেছে গুলিবিদ্ধা কি পরিবারে। তো আইনশৃঙ্খলা পরিস্থিতি, আবার আমরা অনেক জায়গায় দেখেছি পুলিশের ভূমিকাটা কেমন যেন এখনও সক্রিয় হতে পারেনি। পুলিশ অন্য জায়গায় থাকে, তার পাশ দিয়ে অপরাধ করে, অপরাধীরা পালিয়ে যায়, পুলিশকে এখনও সক্রিয় করা যায়নি কেন, বা কেনই তারা ফিরছে না? তারা কি মব আতঙ্কে এখনও ভুগছে? এটা অনেক বড় প্রশ্ন, এবং ধরুন এই বড় প্রশ্নের উত্তর হয়তো সংক্ষেপে দেওয়া যাবে যে পুলিশ বাহিনী তো এখনও ওই অর্থে পুনর্গঠিত হয়নি, এবং গত সরকারের সময় আমরা বারবার বলেছি যে তার অন্যতম অগ্রাধিকারের বিষয়ও ছিল এটা। যাক, সেই সংস্কারের আলোচনা হয়তো অন্যদিন করা যাবে, কিন্তু পুনর্গঠনের কাজটাও সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে করতে হবে,
এবং সেটাও এটা ঠিক যেটা 3-4 সপ্তাহের মধ্যে কাজটা হবে না, এটা সময় লাগবে। কিন্তু ওই বিবেচনায় ঈদের সময়কার নিরাপত্তাকে তো আর আপনি শিথিল করতে পারবেন না যে আমার এই মুহূর্তে নাই। এটা ভালো যে পুলিশ আগে থেকে বলছেন তারা কি কি ব্যবস্থা নেবেন সেটা বলছেন। অন্তত আগের মতো বক্তব্য দেখছি না যে আপনি আপনার জিনিসের দায়িত্ব নেন। আমরা তো অদ্ভুত অদ্ভুত কথা শুনতাম যে আমার বাড়ির দায়িত্ব, আমার সমস্ত কিছু আমাকে নিয়ে বাইরে যেতে হবে। এটা কেন বলবে? দায়িত্ব তো আপনার, আমি তো যাব। আর ভালো যে আপনি অন্তত ঢাকার বাইরে একটা দুটো ঘটনার কথা উল্লেখ করলেন। আবারও দেখবেন যে পুলিশের তৎপরতা সংবাদপত্রে বা গণমাধ্যমে সব ঢাকা ভিত্তিক। ঢাকায় কত হাজার পুলিশ মোতায়েন করা আছে, কি করা হবে না হবে, যেন ঢাকার বাইরের দেশ নাই। আমরা চাই যে পুরো বাংলাদেশে যে যেখানে আছেন সেখানেই তারা নিরাপদে থাকবেন, নিরাপত্তার মধ্যে থাকবেন। আমরা পুলিশের উপর আস্থা রাখতে চাই যে যে ব্যবস্থা তারা নিয়েছেন সেটা কার্যকর হবে। আর আপনি যে ঘটনাগুলোর উল্লেখ করলেন এটা খুব দুঃখজনক, উত্তরার এটাও খুব হৃদয় বিদারক। অন্যত্র এখন কোনো ঘটনাকে বিচ্ছিন্ন বলা ঠিক হবে না। আমরা হয়তো হঠাৎ ঘটে দেখে এটার একটা শব্দ বের করেছে যে বিচ্ছিন্ন ঘটনা। প্রত্যেক ঘটনায় কোনো না কোনোভাবে অন্য ঘটনার সঙ্গে যুক্ত থাকেন। আমরা এক্ষেত্রেও প্রত্যাশা করব যে পুলিশ তার পূর্ণ দায়িত্ব পালন করবেন, এবং পুলিশ যদি দায়িত্ব পালন করে সেই উদাহরণও তো আছে যে সেখানে কত ভালো ফল আমরা পেতে পারি, কতটা স্বস্তির অবস্থা আমরা পেতে পারি। প্রত্যেকের সহযোগিতা করার দরকার আছে, আমাদেরও সহযোগিতা করা প্রয়োজন তাদেরকে। কারণ শুধুমাত্র ওই এত হাজার পুলিশকে দিয়ে তো আপনি কোটি কোটি মানুষের সবকিছুকে রক্ষা করতে পারবেন না। আর এর বাইরে অন্যান্য নজরদারি তো নিশ্চয় অব্যাহত থাকবে, অন্য গোয়েন্দা নজরদারিগুলো অব্যাহত থাকবে। আর আপনি একটা কথা জিজ্ঞেস করেছেন যে এরা সে আগের আতঙ্কে ভুগছেন কিনা, এইটা আমি বিশ্বাস করতে চাই না। একটা সময় পার হয়েছে, একটা আমাদের অত্যন্ত অস্বস্তিকর একটা সময় গেছে যে যখন পুলিশ হয়তো একটা ভীতির মধ্যে ছিলেন বা অন্য পরিস্থিতির মধ্যে ছিলেন। সেই পরিস্থিতি এখন নেই, এবং পুলিশের আমি মনে করি যে কোনো কারণ নেই মব আতঙ্কে ভোগার। কারণ এখন একটা পূর্ণাঙ্গ সরকার, একটা ব্যবস্থা, একটা প্রশাসন, একটা নির্বাচিত ব্যবস্থার মধ্যে আমরা রয়েছে, এবং আমরা এই ধরনের বক্তব্য অন্তত কোনো পক্ষের কাছ থেকে আশা করব না যে এই আতঙ্কের কারণে আমি দায়িত্ব পালন করতে পারছি না। একটা বিষয় হচ্ছে বাংলাদেশের ঈদ উপলক্ষে বাংলাদেশের মানুষ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল তিনি বলেছেন দুদেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চায়, আরও প্রসারিত করতে চায়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বন্ধ রয়েছে, এটা বন্ধই থাকবে। গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এটা নিষিদ্ধই থাকবে, অন্য যারা আছে তাদের কার্যক্রম চলবে। তো এই দুইটা বিষয় নিয়ে আমরা হচ্ছে আপনার প্রশ্ন যে আওয়ামী লীগ নিয়ে আপনি দেখেছেন আমরা এই সরকার গঠনের পরই বিভিন্ন জায়গায় আমরা সংবাদ পেয়েছি যে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হয়েছে, আবার বন্ধ করে দেওয়া হয়েছে। এ নিয়ে মূলত সাংবাদিকদের কোশ্চেন ছিল যে তাহলে কি আওয়ামী লীগের কার্যক্রম চালু হচ্ছে? তখন উনি এই প্রশ্নগুলি পড়েছে। আর মোদির বিষয় শুভেচ্ছা, সেটা অবশ্যই ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাবে, সেটা কূটনৈতিক বা যেটা শিষ্টাচার। কিন্তু আমরা দেখেছি আওয়ামী সরকার পতনের পর কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় সম্পর্কটা তেমন ভালো ছিল না, অর্থাৎ নতুন সরকার আসে পরে এটা আবার পুনর্জীবিত হয়েছে। তো এই কূটনীতিকভাবে ভারতের সাথে আমাদের যেই সম্পর্ক মোদির এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে বিএনপি কিভাবে দুটো বিষয়। একটা হলো আপনি চমৎকার উল্লেখ করেছেন যে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক টানাপোড়েন এমন পর্যায়ে চলে যায় যে প্রায় আমাদের জানা ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায়, তাই না? আমরা অন্তত কয়েক দশকের মধ্যে এরকম অবস্থা দেখিনি। অন্যান্য ক্ষেত্রে কূটনৈতিক হয়তো টানাপোড়েন ছিল, কিন্তু এতটা খারাপের মধ্যে যায়নি সেটা। তো এখন নতুন সরকার আসার আগে থেকেই পরিস্থিতি কিছুটা আমরা পরিবর্তিত হতে দেখেছি। যখন খালেদা জিয়া মারা গেলেন তার যে অনুষ্ঠানে, এবং সেখানে ভারতের পক্ষ থেকে যেভাবে তারা শোক বার্তা পাঠিয়েছিলেন, অর্থাৎ তার প্রতি সমবেদনা জানানোর জন্য, তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য, এবং তার এই অনুষ্ঠানে তাদের বিদায় যাত্রা, তাদের প্রতিনিধি, এটা কিন্তু খুব প্রতীকী হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা, আমি মনে করি যে নতুন করে শুরু করার একটা প্রয়াস লক্ষ্য করা গেছে। এরপরে নতুন সরকার আসার পরে তাদের নিজেদের উদ্যোগে শুধু শুভেচ্ছা জানানো না, বিভিন্ন কাজে তাদের অগ্রগতিগুলো যথেষ্ট লক্ষণীয়, এবং তাদের যে দূত এখানে আছেন তিনি নিয়মিতভাবে সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন, মন্ত্রীবর্গের সঙ্গে কথা বলছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন। যদি তিনি বিদায়ী নতুন জন আসার তো সম্ভাবনা তৈরি হয়েছে বা ব্যবস্থা তারা গ্রহণ করছেন। অনেকগুলো ক্ষেত্রে আপনি লক্ষ্য করেছেন যে
ভিসার ক্ষেত্রে এখনো পর্যন্ত পুরোপুরি পরিবর্তনটা হয়নি, বলছে চেষ্টা চলছে। কিন্তু আমরা আভাস পাচ্ছি যে নিশ্চয়ই একটা প্রক্রিয়া সেখানে শুরু হচ্ছে। সেটা আমাদের জন্য খুব বড় একটা বিষয় যে আমাদের পাশাপাশি দেশ, ইতিমধ্যে বাংলাদেশ কিন্তু ভিসা প্রদান শুরু করেছেন দিল্লিতে এবং অন্য ডেপুটি মিশনগুলোতে, সেটা একটা বড় অগ্রগতি। আমাদের ডিজিএফআই প্রধান ভারত সফর করেছেন, নিশ্চয়ই তারা নিরাপত্তা বিষয়ে আলাপ আলোচনা করেছেন। এর আগে জানিয়ে রাখা ভালো যে ভারতের পক্ষ থেকে যখন তারেক জিয়ার তার ওই অর্থ সমাবর্তন যখন হলো, তখন সেখানেও কিন্তু তাদের যে স্পিকার ছিলেন তিনি যে মোদির পক্ষ থেকে প্রায় আমন্ত্রণই বলা চলে, তাই না, ওইভাবে হয়তো পুরো কূটনৈতিকভাবে আবারও হবে, সেটা তারা বহন করে নিয়ে আসছেন, জানিয়েছেন যে একটা সুবিধাজনক সময়ে তিনি এবং তার পরিবার সেখানে যেতে পারেন। তো এখন পর্যন্ত আপনি যদি বলেন, আমরা যেগুলো বলছি এগুলো সবই প্রকাশ্যে যতটুকু আমরা দেখছি, যতটুকু কূটনৈতিকভাবে করা হয়। এবং সবশেষে আপনি যেটা বললেন যে ঈদের শুভেচ্ছা জানানোর প্রতিবেশী দেশ থেকে, সব মিলে এটা একটা ভালো দিক। এটা গুরুত্বপূর্ণ প্রতিবেশী আমাদের, তাদের সঙ্গে আমাদের অভিন্ন অসংখ্য বিষয় রয়েছে, নদী থেকে শুরু করে পানি বন্টন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নিরাপত্তা, বহু রকম। তো সেই দিকে একটা টানাপোড়েন রেখে তো নিঃসন্দেহে কেউই চলতে চাইবে না, বাংলাদেশও চলতে চাইবে না, ভারতের জন্যও সেটা আনন্দদায়ক অভিজ্ঞতা হবে না। এটা কে ছোট কে বড়, কার আয়তন কতটুকু, সেটা বড় কথা না। প্রত্যেকে কৌশলগতভাবে সমান গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের প্রয়োজন রয়েছে। আমরা অনেক সময় যে একটা মানসিক দূরত্ব তৈরি হয় যে কে আগে উদ্যোগী হবে, যেহেতু একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তো আমার মনে হচ্ছে এখন পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে বরং ভারতই দেখা গেছে উদ্যোগী হয়ে এক ধরনের শুভেচ্ছা জানানো থেকে শুরু করে অংশগ্রহণ করা বা অন্যান্য সব কিছুতে আসা, তো সেটা ভালো দিক। এবং কূটনৈতিকভাবে যত দেখেন একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমরা আছি, এবং যে যুদ্ধ চলছে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান, তার প্রভাব আমাদের এখানে পড়ছে। এবং জ্বালানি স্থাপনায় হামলার পরে এলএনজি সহ অন্যান্য ক্ষেত্রে যে বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মতো দেশগুলো কোথায় দাঁড়াবে, কাতারে গতকাল আগামী কয়েক সপ্তাহে, তাছাড়া আমাদের নিজেদেরও তো অন্যান্য উদ্বেগ আছে আমাদের মজুদ নিয়ে। আপনি কাতারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে 17% ক্ষতি হয়েছে, তো এটা পুনর্গঠন করতে 5 থেকে 5 বছর লেগে যেতে পারে। আমরা সেই আলোচনা আসার আগে আমরা এখানেই বলছি যে সেখানে যদি আমাদের এই প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্ক ভালো না থাকে, ভারতেরও মজুদ আমাদের চাইতে ভালো জ্বালানির মজুদ, তার নিজেরও চাহিদা আছে, এবং বাংলাদেশ ডিজেলের জন্য অনুরোধ করেছিল। তো ধরুন একটা পরিস্থিতি তৈরি হলো আপৎকালীনও, তো আপনাকে প্রতিবেশীর সঙ্গে যোগাযোগটা রক্ষা করতে হবে অন্যান্য জায়গা থেকে আসার আগে। আমি যদি একেবারে সাম্প্রতিক বলি, তো আপনার ওই কথাটাই আবার আমি ওই অর্থে পুনরাবৃত্তি করছি যে এটা ভালো উদ্যোগ, আনন্দে আমরা স্বস্তিতে থাকলে। আর দ্বিতীয় যেটা বলছেন মির্জা ফখরুলের, আমরা সময় কিন্তু একেবারে শেষ প্রান্তে, একেবারে দেখুন, আপনি একটা দলের কার্যক্রম নিষেধ আছে, একটা দলকে আসলে আদর্শিকভাবে কিভাবে সে চলবে, একটা দল তার মনে কিভাবে ধারণ করবে, এটা তো সবসময় আইন দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না বা সম্ভব না। সাংবাদিক প্রশ্ন করেছে, আমার মনে হয় উনিও ওইভাবে উত্তর দিয়েছেন যে কার্যক্রম নিষিদ্ধ আছে, সেটা স্থির থাকছে। আর মাঝে মধ্যে তাদের সমর্থকরা যেটা করার চেষ্টা করছেন, সেটা হয়তো কেউ কেউ স্বতঃস্ফূর্তভাবেই তাদের দিক থেকে করবার চেষ্টা করছেন, এবং দেখা যাক এগুলো হঠাৎ করে মন্তব্য করাটাও খুব কঠিন। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।